আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে সকলকে স্বাগতম। এইচএসসি ২০২৬ আজকে তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সিকিউ পার্টের সমাধান দিব। তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কার কতটা সিকিউ হলো বা কোথায় ভুল হলো, কোথায় কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাবে। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। তোমার যদি কোনো পার্টে বুঝতে প্রবলেম হয় বা কোনো পড়ালেখা বিষয়ে কোনো প্রবলেম থাকে, তাহলে হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আর আমাদের চ্যানেলে তুমি হচ্ছে বিভিন্ন ভর্তি পরীক্ষা রিলেটেড গাইডলাইন পেয়ে যাবে। তো এইবার কোন বিশ্ববিদ্যালয়ে কেমন সার্কুলার আসতে পারে, বা বুয়েটে কত মার্কস লাগতে পারে, বা মেডিকেলে কেমন সার্কুলার আসতে পারে, এগুলো নিয়ে আমাদের চ্যানেলে তুমি ভিডিও আগামীতে পাবে। তো অবশ্যই সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। শুরু করি ক্লাসটা। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখো। এখানে হচ্ছে দুইটা ম্যাট্রিক্স দিছে, একটা এ আর একটা কিউ। আচ্ছা, ক নম্বরে বলছে দেখাও যে এত একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। তো অভেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? যদি মনে করো এ একটা ম্যাট্রিক্স হয়, এ কে এর সাথে গুণ করলে, মানে এ কে এর সাথে গুণ করলে যদি আই হয়, তাহলে এটাকে বলা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। বা এরকম ছিল, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি আই হয়, তাহলে এ হচ্ছে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। তো দেখো এখানে বলছে তোমাকে এই ম্যাট্রিক্সটা অভেদঘাতী ম্যাট্রিক্স, এটা দেখাইতে বলছে। তো আমরা প্রথমটা যদি সমাধান করি, তাহলে 4 -1, তারপর 15 -4, এই ম্যাট্রিক্সটাকে হচ্ছে এই ম্যাট্রিক্সের সাথে আমরা গুণ করব। এটাকে যদি এটার সাথে গুণ করার পর যদি আই আসে, তাহলে হচ্ছে এটাকে আমরা অভেদকারী ম্যাট্রিক্স বলবো। তাহলে 4 -1 15 -4। তাহলে দেখো এখানে কত হবে, 4 আর 4 গুণ করলে হচ্ছে 16, মাইনাস মাইনাস মানে প্লাস আর হলো মাইনাস মাইনাস, তাহলে 15 আর 1 গুণ করলে হচ্ছে 15। আবার দেখো তুমি হচ্ছে যদি 4 এর সাথে -1 গুণ করো, মানে -4, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে +4। আর হচ্ছে এখানে 15 গুণ হচ্ছে 4 কত হয়, 60। আর হচ্ছে তুমি এদিকে আসলে -15 গুণ 4 কত, 60। আর যদি এইখানে হয়, তাহলে হচ্ছে তোমার -15 আর মাইনাসে মাইনাসে +16। তাহলে এইটা হচ্ছে তোমার এই ম্যাট্রিক্সকে আমরা গুণ করে পাইলাম। তো এখানে কত আসতেছে, এখানে আসতেছে হচ্ছে 1 0 0 1, যেটা কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটা হচ্ছে আই এর সমান। সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে একটা অভেদকারী ম্যাট্রিক্স। এটা আমাদের শেষ। আচ্ছা, এরপরে হচ্ছে খ নম্বর। খ নম্বর খুব সহজ একটা প্রশ্ন। এখানে তোমাকে বলছে, এর মানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তো আমরা খ নম্বর সমাধান করব। দেওয়া আছে এ ম্যাট্রিক্সটা। এ কি দেওয়া আছে? এ হচ্ছে তোমার 1 1 2 -1 0 3 0 1 1। তো আমরা এই ম্যাট্রিক্সটা আমরা যদি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করি, বিপরীত ম্যাট্রিক্সের সূত্র কি ছিল? এ ইনভার্স ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্সের মান ইনটু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ। তো আমাদের লাগবে হচ্ছে আগে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত। তো আপনাকে নির্ণায়কের মানটা বের করি। এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ইজ ইকুয়াল টু, আমরা একবারে করে দিচ্ছি, অন যখন নিব তখন হচ্ছে এইটা বাদ 0 3 অন অন 0 3 অন অন, প্লাস তারপর হচ্ছে মাইনাস যখন অন নিব, অনের জন্য হচ্ছে এইটা বাদ তাহলে -1 3 0 অন, -1 3 0 অন, প্লাস মাইনাস এবার হচ্ছে আবার প্লাস প্লাস নিয়ে কত 2 2 যখন নিব তখন এটা বাদ মাইনাস অন 0 0 অন। তো এখানে মান কত আসতেছে, 0 -3 তাহলে -3 সাথে 1 গুণ করলে হচ্ছে -3 থাকলো। আর এখানে 0 সরি মাইনাস অন -0 -1 এর সাথে অন গুণ করলে হচ্ছে প্লাস অন। তো আর এখানে কত আসতেছে, এখানে হচ্ছে -1 0 -1 এর সাথে 2 গুণ করলে -2। তাহলে তোমার এইখানে মান আসতেছে -5 + 1 মানে -4। এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের মান, যেটা ইজ ইকুয়াল টু কিন্তু 0 না। তার মানে এটা হচ্ছে একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো এটার হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। তো আমাদের এই ম্যাট্রিক্সের মান নির্ণয় করা শেষ, বা এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণয় করা শেষ। এখন হচ্ছে আমরা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা নির্ণয় করব। তো এবার একটু বলি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স কি ছিল। অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স ছিল হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা থাকবে তার সহগুণকগুলি নিয়ে গঠিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। কি বলছি, মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সরি বিপরীত ম্যাট্রিক্স না, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট অফ এ হবে এ ম্যাট্রিক্সের সহগুণকগুলি নিয়ে গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো আমরা সেই অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স নিয়ে আমরা হচ্ছে প্রথমে অনতম সহগুণক নির্ণয় করব। অনন্তম সহগুণক যেটা হচ্ছে তোমার এ অন। এটা কত হবে, অন যখন নিব এটা বাদ তাহলে কত হলো 0 3 অন অন। তো এইটা নিলে হচ্ছে আমাদের কত আসতেছে, এটা নিলে আসতেছে হচ্ছে 0 -3, তাহলে -3 এটা আসলে হচ্ছে তোমার -3। হ্যাঁ, এরপর আছে অন 2 তম সহগুণক এ অন 2, এটা নিলে কত আসবে অন 2, তাহলে হচ্ছে তোমার এটা বাদ -1 3 0 অন।
তো এটা করলে, আর এটা হচ্ছে অন 3, মানে এখানে একটা সামনে মাইনাস আসবে, তাহলে কত আসতেছে তোমার মাইনাস অন 0, মাইনাস অনে প্লাস অন। এরপর হচ্ছে অন 3তম সহগুণক এ অন 3, এটার জন্য কি হবে তোমার মাইনাস অন 0 0 অন। এটা করলে আসতেছে তোমার 0, সরি অন মাইনাস অন। তো এরপরে হচ্ছে আমাদের কততম অন অন গেছে, অন 2 গেছে, অন 3, এবার 2 অন। তাহলে 2 অনতম অনুরাশি, 2 অনতম সহগুণক, এততম সহগুণক এ 2 অন। এটার জন্য কি হবে, আচ্ছা এইভাবে করি আমরা, মাইনাস অনের পাওয়ার হচ্ছে 2 প্লাস অন, মানে এটা হচ্ছে চিহ্নের প্রথা আর কি। এটা দিলে তাহলে 2 অন, দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম, এটা বাদ, তাহলে অন 2 অন অন, অন 2 অন অন। এটা করলে কত আসতেছে, এটার জন্য হচ্ছে মাইনাস একটা থাকবে সাথে, তাহলে অন মাইনাস 2, মানে মাইনাস অন, মাইনাস অনের সাথে অন গুণ করলে জেনারেলি অন। এরপর হচ্ছে 2 2তম অনুরাশি, সরি সহগুণক, এত 2 2তম সহগুণক, তাহলে মাইনাস অনের পর কত থাকতেছে 2 প্লাস 2, মানে প্লাস চলে আসতেছে। এটার জন্য দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে অন 2 0 অন, অন 2 0 অন, এই যে এটা বাদ এটা বাদ, অন 2 0 অন, কত থাকতেছে এখানে, এটা আসলে প্লাস, আর এখানে আছে অন মাইনাস 0, মানে অন। এরপর হচ্ছে তোমার 2 3তম এ 2 3, তাহলে মাইনাস অনের পর হচ্ছে 2 প্লাস 3, মানে 5, মানে এখানে মাইনাস থাকবে একটা। আর দ্বিতীয় তৃতীয়, মানে দ্বিতীয় সারির তৃতীয় কলাম, তো এটা বাদ এটা বাদ, অন অন 0 অন, অন অন 0 অন। তো এটাকে করলে কত আসে তোমার অন মাইনাস 0, আর একটা প্লাস আসছে, তো অন। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এইখানে হচ্ছে তোমার এটা 4, এটা মাইনাস আসবে একটা, এটা মাইনাস অন 0, তাহলে অন, আর এখানে আছে মাইনাস, এখানে একটা মাইনাস হবে। এরপরে হচ্ছে আমাদের 3 অন, 3 অনতম কত আসতেছে এ 3 অন, তৃতীয় সারি প্রথম কলাম, তৃতীয় সারি প্রথম কলাম, অন, আচ্ছা আগে মাইনাস অন টু দি পাওয়ার 3 প্লাস 1, মানে মাইনাস অন টু দি পাওয়ার 4, 4 জোড় সংখ্যা, এটা হচ্ছে প্লাস, আর এখানে কত আসবে তৃতীয় সারি প্রথম কলাম, তৃতীয় সারি প্রথম কলাম, অন 2 0 3, অন 2 0 3। তো এটা করলে আসতেছে হচ্ছে তোমার 3, জেনারেলি 3 মাইনাস 0 মানে 3, আর এটা তো প্লাস। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে কততম 3 2, 3 2তম এ 3 2, এটা হবে হচ্ছে মাইনাস অনের পাওয়ার 3 প্লাস 2, 3 প্লাস 2 মানে 3 2, এই যেটা তৃতীয় সারি দ্বিতীয় কলাম, এটা বাদ এটা বাদ, অন 2 মাইনাস অন 3, অন 2 মাইনাস অন 3। এটাকে করলে কত আসতেছে 5, মাইনাস অন থাকতেছে এখানে, তাহলে 3 মাইনাস মাইনাসে প্লাস, 3 প্লাস 2 মানে 5, 5 এর সাথে মাইনাস অন গুণ করলে মাইনাস 5, ঠিক আছে। আর হচ্ছে 3 3তম সহগুণক এ 3 3, মাইনাস অনের পাওয়ার 3 প্লাস 3, তো 3 3, এইটা বাদ, অন অন মাইনাস অন 0, অন অন মাইনাস অন 0। তো এটা হচ্ছে তোমার এখানে প্লাস থাকতেছে, প্লাস, আর 0 মাইনাস অন, 0 মাইনাস অন, তার মানে মাইনাস অন এখানে। তাহলে আমরা যে সহগুণকগুলো পাইলাম, সহগুণকগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স কি কি পাইছিলাম, মাইনাস 3 অন মাইনাস অন, তো মাইনাস 3 সরি মাইনাস 3 অন মাইনাস অন। এরপরে পাইছি হচ্ছে অন অন মাইনাস অন, অন অন মাইনাস অন। এরপরে পাইছি হচ্ছে 3 মাইনাস 5 মাইনাস অন, 3 মাইনাস 5, 3 মাইনাস 5 মাইনাস 1। এই যে ম্যাট্রিক্সটা হইল সহগুণকগুলো নিয়ে গঠিত যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাই হবে হচ্ছে সেই মূল ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটা হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট অফ এ, এটা হচ্ছে তোমার সেই অ্যাডজয়েন্ট অফ এ। এখন হচ্ছে আমরা এটার যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা দেখি, আচ্ছা আমরা একটু চেক করি ঠিক আছে কিনা, মাইনাস 3 অন মাইনাস অন, মাইনাস 3 অন মাইনাস অন, এরপরে হচ্ছে তোমার অন অন অন, অন অন মাইনাস অন, ঠিক আছে, 3 মাইনাস 5 মাইনাস অন, 3 মাইনাস 5 মাইনাস অন, ওকে। এবার হচ্ছে এইটার আমরা এই পাশে করি, এবার হচ্ছে এইটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সটা নির্ণয় করি। এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে, আমরা এই সাইড থেকে এখন এই সাইডে করতেছি। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ, মানে সারিগুলোকে কলাম, কলামগুলোকে সারি, তাহলে মাইনাস 3 অন মাইনাস অন, মাইনাস 3 অন মাইনাস অন, আর এটা আসলে হচ্ছে তোমার অন অন মাইনাস অন, অন অন মাইনাস অন, 3 মাইনাস 5 মাইনাস অন, 3 মাইনাস 5 মাইনাস অন। তাহলে এইখানে হচ্ছে তোমার আসতেছে, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স কি হবে, এ ইনভার্স ইজ ইকুয়াল টু, এটা সূত্র কি, অন ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্সের মান, আর এ ম্যাট্রিক্সের মান কত ছিল আমাদের, এ ম্যাট্রিক্সের মান ছিল মাইনাস 4, তো এটাকে হচ্ছে সরি অন ডিভাইডেড বাই
-4 আর এখানে হচ্ছে এই ম্যাট্রিক্সটা -3 অন 3 তো অন অন -5 -1 -1 -1 এইটাই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, এইটাই উত্তর। এটা ছিল হচ্ছে আমাদের খ নম্বর। এখন হচ্ছে গ নম্বর। আচ্ছা নেক্সট পরেরটা হচ্ছে গ নম্বর। এটা খুব সুন্দর একটা ম্যাথ। বলছে কিউ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে দেখাও যে এল এম এন প্লাস অন ইজ ইকুয়াল টু হচ্ছে 0, যেখানে এল এম এন অসমান। তো আমরা হচ্ছে আগে কিউ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা নির্ণয় করি। তো নির্ণায়ক কিউ ম্যাট্রিক্সের নির্ণায়ক ইজ ইকুয়াল টু কি হবে, এল এল স্কোয়ার অন প্লাস এল কিউব, ওইটা হচ্ছে অন প্লাস এল কিউব, অন প্লাস এল কিউব। আর এটা হচ্ছে তোমার এম স্কোয়ার অন প্লাস এম কিউব। পরেরটা হচ্ছে তোমার এন স্কোয়ার অন প্লাস এন কিউব। তো এটাকে আমরা কি জানি, নির্ণায়কের কোনো কলাম যদি দুইটা রাশির যোগফল আকারে লেখা হয় তাহলে সেই দুইটাকে আলাদা করে কলাম আকারে লেখা যায়। তো আমরা সেটা একটু করার চেষ্টা করি। এল এম এন, এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার, অন 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 প্লাস এল এম এন, তাহলে হচ্ছে তোমার এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার। এরপরে আসছে তোমার এল কিউব এম কিউব এন কিউব। এই দুইটাকে হচ্ছে আমরা নির্ণায়কের নিয়ম আকারে দুইটাকে ভেঙে লিখলাম। এরপরে যদি আমরা দেখি, আমরা এই পার্টটা এখানে করি। এখন আমরা প্রথম নির্ণায়কটা নিয়ে কাজ করব, বা প্রথম অংশ নিয়ে কাজ করব। এখানে লিখব প্রথম নির্ণায়ক নিয়ে। তো আমরা যদি প্রথম নির্ণায়কটা নিয়ে কাজ করি, দেখো এল স্কোয়ার অন, এরপরে হচ্ছে তোমার এম স্কোয়ার অন, এন স্কোয়ার অন। তো এটাকে আমরা এই তৃতীয় যে কলামটা আছে ওই কলামটাকে হচ্ছে আমরা প্রথমে নিয়ে আসার চেষ্টা করব। কি বলছি, তৃতীয় যে কলামটা আছে ওই কলামটাকে হচ্ছে আমরা প্রথমে নিয়ে আসার চেষ্টা করব। তো এবার দেখো আমরা এখানে কি করব, প্রথম নির্ণায়ক থাকলো এটা, দ্বিতীয় নির্ণায়ক। দেখো এই দ্বিতীয় নির্ণায়ক থেকে তুমি কিন্তু এই পার্ট থেকে এল কমন নিতে পারবা, এখান থেকে এম কমন নিতে পারবা, এখান থেকে এন কমন নিতে পারবা। সো আমি যদি এখান থেকে এল কমন নিই, দেখো এখানে কিন্তু অন চলে আসবে, এখান থেকে এম কমন নিলে এখানে অন চলে আসবে, আর এখান থেকে এন কমন নিলে এখানেও অন চলে আসবে। তার মানে দ্বিতীয় নির্ণায়কের এই প্রথম কলামে কিন্তু অন থাকতেছে। ক্লিয়ার? তো আমি একটা কাজ করব, এই প্রথম যে পার্টটা থাকবে, প্রথম যে নির্ণায়ক থাকবে, এইটারও আমি প্রথমে অন রাখার চেষ্টা করব, মানে এই কলামে অন আনবো। তো এই কলামটাকে আমি হচ্ছে প্রথমে স্থানান্তর করব। তো এইটার জন্য দেখো কি করা যায়, আমি যদি এই কলামটাকে এইখানে আর এটাকে এখানে আনি তাহলে কি হবে, আমরা জানি নির্ণায়কের পরপর দুইটা কলামকে যদি পরস্পর স্থান বিনিময় করা হয় তাহলে নির্ণায়কের মানের পরিবর্তন হয় না, কিন্তু মানের আগে একটা চিহ্ন পরিবর্তন হয়। সো যদি এইটার মান যদি হয় 2, তাহলে একটা কলাম পরিবর্তন করলে এর আগে হচ্ছে -2। ক্লিয়ার? তো বুঝো, আমি যদি এইটাকে এইখানে আনি আর এইটাকে এইখানে নেই তাহলে কি হবে, এর আগে একটা মাইনাস চলে আসবে, মাইনাস আসলো। তাহলে এবার একটু ফিল করো, ওয়ান আছে মাঝখানে আর এল স্কোয়ার এটা আছে এখানে। এবার দেখো, এবার যদি এইটাকে আবার এইখানে আনি আর এইটাকে যদি এইখানে নিয়ে যাই তাহলে কি হবে, এর আগে আরেকটা মাইনাস আসবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। সো ওই দুইটাকে আমি একসাথে করতেছি। দেখো কি করছি, প্রথমে একে নিয়ে গেছি এইখানে, তাহলে এই তৃতীয় কলামে কি থাকলো, এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার। আর একটু ইমাজিন করো, এইটা ছিল হচ্ছে এই মাঝখানে অন অন অন, এটা ছিল মাঝখানে। এর পরের কাজে কি করছি, এই অনকে আবার এখানে নিয়ে গেছি না, তাহলে এখানে আসছে কত, অন অন অন, আর এইটাকে নিয়ে আসছি মাঝখানে, তাহলে কি আসলো, এল এম এন। এটা তুমি দুইবার করতে পারো, আমি একবারে করছি এজন্য প্লাস। দেখো যখন একবার চেঞ্জ করছি মাইনাস, আবার যখন চেঞ্জ করছি আরেকটা মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস। ক্লিয়ার? আমি হচ্ছে এটাকে একবারে করছি। তো এটাকে করার ফলে কি হয়েছে, এবার দেখো, এবার যদি হচ্ছে আমি কিউটা করি, মানে কিউর মান, মানে আমি আবার এই প্রথমটা নিই, তাহলে এইটা ইজ ইকুয়াল টু আবার কি লেখা যায়, এই তোমার হচ্ছে সেই এই প্রথম যে নির্ণায়ক, প্রথম নির্ণায়কের পরিবর্তে তুমি লিখতে পারো অন অন অন। তুমি একবারেই লিখে লিখে আগাবা, আমি তোমাকে বোঝানোর জন্য এখানে প্রথম নির্ণায়ক আলাদা করে লিখছি। তুমি একবারে নিবা, তারপরে এল এম এন, আর এখানে থাকলো হচ্ছে এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার। এটা হচ্ছে প্রথম পার্টটুকু, তারপরে প্লাস এখানে হচ্ছে দ্বিতীয় পার্টটুকু। এখন দেখো দ্বিতীয় পার্ট থেকে আমি একবার কমন নিব, এখান থেকে কমন নিচ্ছি এল, দ্বিতীয় কলাম থেকে সরি দ্বিতীয় সারি থেকে কমন নিচ্ছি হচ্ছে আমি এম, আর তৃতীয় সারি থেকে কমন নিচ্ছি হচ্ছে এন। তাহলে কি আসতেছে দেখো, এল এম এন যদি কমন নেই তাহলে এখান থেকে অন এল এল স্কোয়ার, অন এল এল স্কোয়ার, এখানে আসবে অন এম এম স্কোয়ার, আর এখানে আসবে অন এন এন স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো এইটা আর এটা কি মিলে গেছে না, তাহলে আমরা যদি এই পুরো নির্ণায়কটা কমন নিই তাহলে কি থাকবে, অন প্লাস এল এম এন, তাহলে সেটা আমরা লিখি অন প্লাস এল এম এন, এটা থাকলো। আর এই যে একটা নির্ণায়ক থাকবে, নির্ণায়ক কত, অন এল এল স্কোয়ার, তারপর হচ্ছে অন এম এম স্কোয়ার, অন এন এল স্কোয়ার। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে আমরা কি করতে পারি, তো এরপরের পার্টটা হচ্ছে আমি এই সাইডে করতেছি, এখন থেকে এই সাইডে।
দেখো এখানে আছে হচ্ছে তোমার কিউর আছে অন এল এল স্কোয়ার। এবার দেখো আমি হচ্ছে এই দুইটাকে যদি জিরো করি, আচ্ছা আমি এটাকে একটু আবার এখানে আবার লিখি, অন প্লাস এল এম এন, আর এইখানে থাকলো হচ্ছে তোমার অন এল এল স্কোয়ার, অন এম এম স্কোয়ার, অন এন এন স্কোয়ার, অন এন এন স্কোয়ার। এখন দেখো আমি হচ্ছে এই পার্টটা আর এইটা মানে এইখানে আর এখানে জিরো আনতে চাচ্ছি। তাহলে আমি একটা কাজ করি, আমি হচ্ছে রো টুতে লিখবো, রো টু মাইনাস রো অন, আর রো থ্রিতে লিখবো রো থ্রি মাইনাস রো ওয়ান। তাহলে দেখো কি করা যায়, অন অন প্লাস এল এম এন ইন্টু প্রথমটার কোনো চেঞ্জ করি নাই, অন এল এল স্কোয়ার। দেখো কি বলছি, দ্বিতীয়টাতে লিখবো দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, তাহলে এখানে লিখছি এইটা মাইনাস এইটা, তাহলে কত হবে, অন মাইনাস ওয়ান কত জিরো, এম মাইনাস এল আর এখানে কি আসবে, এম স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। আচ্ছা আমরা এটাকে একটু সরাই লিখি, এখানে। আর এরপরে হচ্ছে তোমার তৃতীয়টাতে কি লিখবো, তৃতীয়টাতে লিখবো হচ্ছে তৃতীয়টা মাইনাস, সরি এটা ভুল লিখছি, তৃতীয়টা মাইনাস অন আর অন, তৃতীয়টাতে লিখবো তৃতীয়টা মাইনাস আর অন, রো থ্রি মাইনাস রো ওয়ান। তাহলে রো থ্রি মাইনাস রো ওয়ান কত আসবে, জিরো, এটা মাইনাস এটা, তাহলে এন মাইনাস এল আর এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এখানে আসলো তোমার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এটা ম্যাট্রিক্সের সরি নির্ণায়কের অপারেশন করছি। তো এবার অন প্লাস এল এম এন, আমরা যদি হচ্ছে এখানে অন অন সরি এটা অন না, অন এল এল স্কোয়ার জিরো, এম মাইনাস এল, আর এখানে কি এম স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মানে এম প্লাস এল ইন্টু এম মাইনাস এল, আর এখানে জিরো এন মাইনাস এল, তাহলে এন প্লাস এল ইন্টু এন মাইনাস এল। এরপরে দেখো এরপর হচ্ছে আমরা কমন নিব, তো এই পার্টটা আমরা এখানে করি, এই সাইডে করি। এবার দেখো তোমার হচ্ছে এই যে দ্বিতীয় সারি আর তৃতীয় সারি, এই দ্বিতীয় সারি থেকে এম মাইনাস এল কমন নেওয়া যায়, আর এই সারি থেকে হচ্ছে তুমি এন মাইনাস এল কমন নিতে পারো। তাহলে এখানে থাকলো অন প্লাস এল এম এন ইন্টু দ্বিতীয় সারি থেকে, প্রথম সারিতে কোনো কাজ নাই ওটা আমি পরে রেখে দিব, তো দ্বিতীয় সারি থেকে আগে কমন নেই এম মাইনাস এল, আর দ্বিতীয় সারি থেকে হচ্ছে তোমার এম মাইনাস এল, আর তৃতীয় সারি থেকে হচ্ছে এন মাইনাস এল। তাহলে এন মাইনাস এল যদি কমন নাও তাহলে কি থাকলো, প্রথমটার কোনো চেঞ্জ নাই, প্রথমটা অন এল এল স্কোয়ার, দ্বিতীয়টায় হচ্ছে তোমার জিরো অন, আর এখানে থাকলো হচ্ছে তোমার এম প্লাস এল, আর এখানে থাকলো জিরো অন তোমার হচ্ছে এন প্লাস এল। এবার দেখো এবার যদি হচ্ছে আমি নির্ণয় মানে এই প্রথম সারির সাহায্যে বা প্রথম কলামের সাহায্যে নির্ণয় করি, প্রথম কলামের সাহায্যে, তাহলে অন প্লাস এল এম এন ইন্টু এম মাইনাস এল ইন্টু এন মাইনাস এল। দেখো তাহলে কি হবে, এটাকে যখন নির্ণয় করবো এইটা বাদ অনের সাহায্যে এইটা বাদ, তাহলে কত থাকবে, এইটা গুণ এইটা, তাহলে কত থাকতেছে তোমার অন গুণ এন প্লাস এল, তাহলে এন প্লাস এল মাইনাস দিয়ে কি থাকবে এটাকে যখন মাইনাস দিব তার মানে কি হয়ে যাবে, একবার আমি লিখে দিই, একবার হচ্ছে মাইনাস এম মাইনাস এল, ক্লিয়ার। তো এটা তো আমি এখানে ব্র্যাকেটটা যদি মুছে দিই, সরি ব্র্যাকেটটা যদি হচ্ছে আমি একবারে মুছে দিই, এটা ছিল এল, তো দেখো এল এল কাটা, তাহলে কি থাকলো অন প্লাস এল এম এন ইন্টু এম মাইনাস এল এন মাইনাস এল, আর এইখানে থাকলো হচ্ছে এম সরি এন মাইনাস এম। এটা হচ্ছে নির্ণায়কের মান। এত সময় আমি কি করছি, কিউ এর নির্ণায়কের মানটা বের করছি, এত সময় এই পাশে কিউ ছিল, কিউ এর নির্ণায়কের মান। এখন তোমাকে বলছে কিউ এর নির্ণায়কের মান যদি জিরো হয় তাহলে এটা দেখাইতে বলছে। তাহলে প্রশ্ন মতে আচ্ছা তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমাদের অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে, আশা করি ভিডিওগুলো তোমাদের জন্য হেল্প হবে। আচ্ছা তো কিউ এর মান কত হবে, এটা হচ্ছে জিরো, তো দেখো অন প্লাস এল এম এন ইন্টু এম মাইনাস এল এন মাইনাস এল এন মাইনাস এম ইজ ইকুয়াল টু জিরো। এখন তোমাকে একটা কথা বলছে, দেখো এল এম এন অসমান, তারপরে এটা সমান না, তাহলে দেখো তুমি কি এই যে এই পার্টটা যদি আমি বলি, এটা এম মাইনাস এল, এটা কি জিরো লিখতে পারবা, এটা ইজ ইকুয়াল টু জিরো লিখলে এম ইজ ইকুয়াল টু এল হয়ে যাবে, আর তোমার তো এটা বলে নাই, তাহলে এইটা জিরো লিখতে পারবা না, এটা জিরো লিখতে পারবা না, এটা জিরো লিখতে পারবা না, তাহলে কি হলো, অতএব অন প্লাস এল এম এন ইজ ইকুয়াল টু জিরো, এটা জিরো হইতে বাধ্য, তোমাকে সেটাই প্রমাণ করতে বলছে। তো এটা হচ্ছে আমাদের প্রমাণিত বা শুড দেখানো হলো। আচ্ছা এটা হচ্ছে সরল রেখা থেকে আসছে, পরেরটা দেখো 2 নম্বর, এটা একটা উদ্দীপক দিছে, এখানে হচ্ছে এ হচ্ছে 0.3, বি 0.4, সি হচ্ছে 3.5, আর কত বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো।
তো এটা তো সহজ, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বিন্দুগুলা দিই, এ বিন্দু কত 0 3, তারপরে হচ্ছে বি হচ্ছে 4 0, সি হচ্ছে তোমার 3 5 অন। তো এটা নির্ণয়কের মান নির্ণয় করবা, যা আসবে এত, এটা অ্যান্সার। তো আশা করি এটুকু তুমি করে নিতে পারবা, নির্ণয়কের মান নির্ণয় করতে পারবা। তো এরপর হচ্ছে খ নম্বর, খতে কি বলা হয়েছে আমরা এই সাইডে করি। খ নম্বরটা সুন্দর একটা ম্যাথ। খতে বলছে সি বিন্দু হতে এ বি এর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু নির্ণয় করো। তো দেখো আমি একটু এখানে আইকে দেখানোর চেষ্টা করি। মনে করো হচ্ছে তোমার এইটা হচ্ছে সিবি, এখানে হচ্ছে সি বিন্দু, বলছে কি সি বিন্দু থেকে এ বি এর উপর অঙ্কিত লম্ব। তো এইটা মনে করো এবি, এটা হচ্ছে মনে করো এবি, এবি হচ্ছে তোমার এরকম আছে এবি, ঠিক আছে। আর এইখানে হচ্ছে মনে করো সি বিন্দু আছে, এইখানে সি বিন্দুটা আছে, এখানে সি বিন্দুটা আছে। তোমাকে বলছে সি বিন্দু থেকে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা এ, এটা বি, আর এইটা হচ্ছে সি। সি বিন্দু থেকে এ বি এর উপর একটা লম্ব আঁকবো। তাহলে এ বির উপর যদি আমি লম্ব আঁকি মোটামুটি এরকম হবে, এখানে আসলো লম্বটা। তোমাকে বলছে এই যে সি বিন্দু থেকে এ বি এর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক, মানে এই যে বিন্দুটা, এইটার স্থানাঙ্ক কত, এটা চাইছে। ক্লিয়ার? তো আগে আমরা একটা কাজ করতে পারি, আমরা একদম যেভাবে করবো, আগে হচ্ছে এ বি এর সমীকরণ নির্ণয় করবো। ক্লিয়ার? এ বি এর সমীকরণ নির্ণয় করবো। তো এ বি এর সমীকরণ নির্ণয় করে এ বি এর লম্ব রেখা সমীকরণ নির্ণয় করবো, যেটা হচ্ছে সি বিন্দুগামী। তাহলে আমরা হচ্ছে এটা যদি ডি বিন্দু দিই, তাহলে আমরা ডি সি এর সমীকরণ বা সি ডি এর সমীকরণ পেয়ে যাবো। ক্লিয়ার? তো দেখো এ বি এর সমীকরণ বের করলাম, সি ডি এর সমীকরণ বের করলাম। এবার দেখো এ বি আর সি ডি এই দুইটার ছেদ বিন্দুই তো ডি, ঠিক না? তো আমরা এ বি আর সি ডি কে নিয়ে যদি সমাধান করি, তাহলে ডি বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাবো। তো প্রথমে হচ্ছে আমরা এ বি রেখার সমীকরণটা নির্ণয় করবো। এ বি রেখার সমীকরণ সূত্র কি ছিল? এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই y1 মাইনাস y2। তো x মাইনাস x1 এ বিন্দুর x হচ্ছে তোমার 0 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 মানে 0 মাইনাস 4 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই y1 মানে 3 মাইনাস 0। ওকে, তো x ডিভাইডেড বাই মাইনাস 4 ইজ ইকুয়াল টু y মাইনাস 3 ডিভাইডেড বাই 3। আর গুণ করি, তাহলে 3x ইজ ইকুয়াল টু মাইনাস 4y প্লাস 4y প্লাস 12। তো এটাকে যদি আমি লিখি তাহলে কত আসলো 3x প্লাস 4y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার কিসের সমীকরণ? এটা হচ্ছে এ বি এর রেখা সমীকরণ। তো এবার হচ্ছে আমরা কি করব, এ বি এর লম্ব রেখা সমীকরণটা ধরবো। কি করব? এ বি এর লম্ব রেখা সমীকরণটা ধরবো। তো এই পাঠ আমি এখানে করি, ধরি এ বি এর লম্ব রেখার সমীকরণ। কি হবে? এ বি এর লম্ব রেখা সমীকরণ, কোনো একটা রেখা যদি দেওয়া থাকে তার লম্ব রেখা সমীকরণ কি হয়? সহগদ্বয় এক্সচেঞ্জ হয়, আর হচ্ছে যে কোনো একটা চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এক্স এর সহগ যাবে ওয়াই এর জায়গায়, ওয়াই এর সহগ আসবে 3x এর জায়গায়। তাহলে 4x আর হচ্ছে 3y, আর এখানে আছে প্লাস, নিলাম হচ্ছে মাইনাস। তুমি চাইলে এখানে প্লাস দিয়ে x এর আগে মাইনাস নিতে পারো, মানে এখানে প্লাস দিয়ে x এর আগে মাইনাস নিতে পারো, একই কথা। এটা প্লাস k ইজ ইকুয়াল টু 0, যা কত বিন্দুগামী? এই দেখো এ বি এর লম্ব যেটা হচ্ছে তোমার সি বিন্দুগামী, যা সি বিন্দুগামী। সি বিন্দুগামী যদি হয় তাহলে এটা কি সি বিন্দুতে সিদ্ধ হবে? এখন দেখো সি বিন্দুর স্থানাঙ্ক কত? 3 5, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,5। তাহলে এটা মানে এই রেখাটা সি বিন্দু দিয়ে সিদ্ধ হবে। তাহলে 4 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু কত 5 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে 12 মাইনাস 15 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে কে ইজ ইকুয়াল টু তোমার কত আসলো? ইজ ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস 3 মাইনাস 3 ওই পাশে গেলে প্লাস 3। অতএব এটা কি লম্ব, এ বি এর উপর লম্ব এবং সি বিন্দুগামী, তার মানে কি সিডি রেখা না? অতএব সিডি রেখার সমীকরণ কত আসলো? অতএব সিডি রেখার সমীকরণ আসলো হচ্ছে তোমার 4x মাইনাস 3y প্লাস 3, 4x মাইনাস 3y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো তুমি হচ্ছে এ বি রেখা সমীকরণ পাইছো, সিডি রেখা সমীকরণ পাইছো। তাহলে এ বি আর সিডি কে নিয়ে যদি আমরা সমাধান করি, তাহলেই তো তোমার হচ্ছে মানে ওই ওদের ছেদ বিন্দুটা পাওয়া যাচ্ছে, আর ওদের ছেদ বিন্দুই তো সেই ডি, তোমাকে সেটাই চাইছে। তো এর পরের পার্টটা আমি হচ্ছে এই সাইডে করি, এই পরের পার্টটা আমি এই সাইডে করতেছি। তো আমি দুইটাকে একটু লিখি, এ বি হচ্ছে তোমার 3x প্লাস 4y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার সেই 1 নং রেখা ধরি। আর সিডি হচ্ছে তোমার 4x মাইনাস 3y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নং রেখা। তো এই দুটাকে সমাধান করতে হবে। সমাধান আমি কেমনে করতে পারি? এই দুটাকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। তো অপনয়ন পদ্ধতিতে কি করব? 1 নং এর সাথে আমি y কাটবো। তাহলে 1 নং এর সাথে হচ্ছে তুমি 3 গুণ করবা, আর 2 নং এর সাথে কত গুণ করব? 2 নং এর সাথে 4 গুণ করব, তারপর দুইটাকে যোগ করে দিব। তাহলে 1 নং রেখার সাথে 3 গুণ করো, তাহলে 3 3 কে 9
9x প্লাস 12y মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। আর 2 নং লেখার সাথে 4, তাহলে 4 এ 4 এ 16x মাইনাস 12y প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তো দুইটাকে যোগ করলে এটা কাটা, সরি না এটা কাটা, y কাটা, তাহলে এখানে থাকতেছে কত? 16 আর হচ্ছে 9, তাহলে 16 আর হচ্ছে 9 তোমার আসতেছে হচ্ছে 25, 25x, এটা 0। আর এখানে আসতেছে কত? তোমার 12 মাইনাস 36, তাহলে 12 মাইনাস 36 করলে আসতেছে তোমার মাইনাস 24 মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তোমার এখান থেকে যদি আমরা এটা করি, x ইজ ইকুয়াল টু ওইটা 24 ডিভাইডেড বাই 25, 24 ডিভাইডেড বাই 25, তো x এর মান আসলে হচ্ছে প্লাস 24 ডিভাইডেড বাই 25। তো এই x এর মানটা যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই, আচ্ছা আমরা এই পার্টটুকু এই অল্প জায়গার ভিতরেই করে ফেলি। তো এই x এর মান হচ্ছে কত নংয়ে বসাবো? x এর মান আমি মনে করো 1 নং সমীকরণে, তো 1 নং হতে পাই বা 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই 3 ইনটু x এর মান কত? 24 ডিভাইডেড বাই 25 প্লাস 4y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তো এইটাকে যদি ক্যালকুলেট করো, এটাকে ক্যালকুলেট করলে তোমার y এর মান আসবে হচ্ছে 57 ডিভাইডেড বাই 25। তো y ইজ ইকুয়াল টু 57 ডিভাইডেড বাই 25। তো দেখো এই দুটা সেট করলে বা এই এবি রেখার সিডি রেখার যদি আমি সমাধান করি, তাহলে x এর একটা মান y এর একটা মান পাচ্ছি, যেটা আমার নির্দেশ করতেছে ডি বিন্দু। তাহলে আমার সেই ডি বিন্দুর সমীকরণ বা সরি ডি বিন্দুর স্থানাঙ্ক, তো ডি বিন্দুর স্থানাঙ্ক কত আসলো? x এর মান কমা y এর মান। তো ডিতে হচ্ছে তোমার থাকবে x হচ্ছে কত? 24 ডিভাইডেড বাই 25 কমা 57 ডিভাইডেড বাই 25। তো এটা হচ্ছে তোমার ডি বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে আমার উত্তর। তোমাকে যেটা চাইছে না যে হচ্ছে সি বিন্দু হতে এ বি এর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, সেই পাদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 24 ডিভাইড বাই 25 কমা 57 ডিভাইডেড বাই 25। এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট দেখো গ নাম্বার কি বলছে? কোন এ সি বি কোন সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। এ সি বি, তো এ সি বি আমি একটু যদি এখানে আঁকি, তোমার হচ্ছে এটা আর হচ্ছে এরকম এরকম আছে মোটামুটি এ সি বি, যেটা হচ্ছে তোমার এইখানে হচ্ছে এ কোণ, সরি এ বিন্দু, এইখানে হচ্ছে তোমার সি বিন্দু বা সি কোণ, আর এইখানে হচ্ছে তোমার বি কোণ, এই যে বি কোণ এটা। তোকে এ সি বি মানে এই কোণের সমদ্বিখণ্ডক সমীকরণ নির্ণয় করতে বলছে। এইখানে যে কোণটা আমি যদি এখানে রেড কালার দিয়ে দেখাই, এই রেড কালার সি কোণের সমদ্বিখণ্ডক। তো সি কোণের সমদ্বিখণ্ডক কি হতে পারে? এখানে যদি আমি আঁকি, দেখো এই যে রেডটা এই কোণকে সমদ্বিখণ্ডিত করে, এই যে রেড যে কালারটা, এইটা সমীকরণ নির্ণয় করতে বলছে তোমাকে। ক্লিয়ার? প্রশ্ন ক্লিয়ার কিনা? প্রশ্ন ক্লিয়ার কিনা দেখো, তোমাকে বলছে এ সি বি কোণ মানে এই রেড কোণের সমদ্বিখণ্ডক, মানে এই রেড যে রেখাটা সরল রেখাটা, এটা সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা তো দেখো তোমাকে যদি হচ্ছে দুইটা সরল রেখা সমীকরণ দিয়ে দেওয়া হয়, যে একটা হচ্ছে তোমার a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, আর একটা সমীকরণ যদি তোমাকে দেওয়া হয় a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। তো মনে করো এই যে একটা সমীকরণ আর এই যে একটা সমীকরণ, এটা সরল রেখা সমীকরণ এটা, আর দ্বিতীয়টা সমীকরণ এটা। তোমাকে যদি এটার সমদ্বিখণ্ডক সমীকরণ নির্ণয় করতে বলে, তো দেখো এটা যখন সেট করবে, সমদ্বিখণ্ডক হচ্ছে দুইটা, একটা হচ্ছে সূক্ষ্মকোণ আর একটা হচ্ছে স্থূলকোণ। তাহলে সূক্ষ্মকোণ একটা সমদ্বিখণ্ডক, এটা একটা উত্তর, আর স্থূলকোণ একটা সমদ্বিখণ্ডক মানে এটা একটা উত্তর। এই যে দুইটা, এটা একটা এটা একটা, এই দুইটা হচ্ছে উত্তর। তো এই দুইটা তুমি কেমনে বের করতা? কি সূত্রটা কি ছিল তোমার? হচ্ছে প্রথম সমীকরণ বা এখানে কি আছে a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার ইজ ইকুয়াল টু দ্বিতীয় সমীকরণ কত? a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার, এখানে একটা প্লাস মাইনাস। ক্লিয়ার? এরপর তুমি কি করতে? এটা হচ্ছে তাদের সূক্ষ্মকোণ সমদ্বিখণ্ডক একটা, স্থূলকোণ সমদ্বিখণ্ডক একটা। তো এরপর হচ্ছে তোমাকে তুমি কি করতা? a1 a2 প্লাস b1 b2 নির্ণয় করতা। a1 a2 প্লাস b1 b2, এইটার চিহ্ন যে চিহ্ন বিশিষ্ট আসবে বা এটার মান যে চিহ্ন বিশিষ্ট আসবে, সেই চিহ্ন এখানে নিলে সেটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর তার বিপরীতটা নিলে ওটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তো দেখো এখানে যদি আমি তোমাকে এসি সমীকরণ আর বিসি সমীকরণটা বলে দিই, তাহলে তুমি কি সূক্ষ্মকোণ বা স্থূলকোণ সমদ্বিখণ্ডক বের করতে পারবা। এরপর তুমি চেক করবা, আর এখানে কি বলছে? এখানে হচ্ছে এসিবি, তার মানে কি এটা কি? এটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, মানে এখানে যে মান আসবে তার বিপরীত চিহ্ন নিয়ে আমি সমীকরণ নির্ণয় করব। তো সেটাই আমরা এখন এখানে করি। তো আমি সব মুছে দেই, মুছে দিয়ে হচ্ছে আমি এখন আমার প্রথম টার্গেট থাকবে হচ্ছে তোমার এসি এর সমীকরণ নির্ণয়। তাহলে আমি গ নম্বর যখন শুরু করব, প্রথমে লিখব এসি এর সমীকরণ। এসি এর সমীকরণ কি হবে? x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। তো দেখো x মাইনাস x1, x মাইনাস x1, x1 হচ্ছে a এর x কত? 0 ডিভাইডেড বাই x1 মানে 0 মাইনাস ac, c এর x1 হচ্ছে তোমার 3, c এর x2 আর কি, c এর x হচ্ছে কত? 3 is equal to y minus y1 মানে 3 divided by y1, y1 মানে কত? 3 minus y2 মানে 5। দেখি ভুল করছি কিনা আমি। 0 0 minus 3, ঠিক আছে, y minus 3 3 minus 5, ঠিক আছে। আচ্ছা তো x minus 0 0 গেল, এখানে হচ্ছে minus 3 is equal to y minus 3 divided by হচ্ছে তোমার minus 2। তো এটাকে ক্যালকুলেট করলে তোমার minus 2x is equal to তোমার হচ্ছে minus 3y plus 9।
তো দেখো এটাকে হচ্ছে যদি আমি এখানে লিখি, পরের পার্টটা এখানে করি। পরের পার্টে হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার কিসের সমীকরণ? এটা তুমি পেয়ে গেছো এসি রেখার সমীকরণ। এসি রেখা, এসি পেয়ে গেছো, এটা তোমার পেয়ে গেছো। এবার হচ্ছে তুমি বিসি রেখার সমীকরণ, বিসি রেখার সমীকরণ। তো দেখো বিসি রেখার সমীকরণ কি হবে? সেম ভাবে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। তো x মাইনাস x1, x মাইনাস x1, x1 মানে হচ্ছে তোমার বি এর সমীকরণ, মানে স্থানাঙ্ক বি এর x মানে 4 ডিভাইডেড বাই 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু y মাইনাস y1, y1 মানে হচ্ছে 0 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 মানে 0 মাইনাস 5। ঠিক আছে, আমি বি আর সি নিয়ে কাজ করতেছি। তো দেখো কত আসলো, x মাইনাস 4 ডিভাইডেড বাই হচ্ছে তোমার অন ইজ ইকুয়াল টু y ডিভাইডেড বাই মাইনাস 5। তো এরপরের পার্টটা আমি এখানে করি। এরপরে হচ্ছে তোমার এরপরে হচ্ছে কি আসে, এটাকে যদি এখানে করি তো মাইনাস 5x, মাইনাস 5x আর গুণ করতেছি, মাইনাস 5x প্লাস 20 ইজ ইকুয়াল টু y। তো কি আসলো, 5x প্লাস y মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। 2 নং। এটা হচ্ছে তোমার কিসের সমীকরণ? এটা হচ্ছে তোমার বিসি এর সমীকরণ। তাহলে আমি এসি এর সমীকরণ পাইছি, বিসি এর সমীকরণ পাইছি, এসি সমীকরণ বিসি সমীকরণ পাইছি। এখন তুমি কি করবা, এর সমদ্বিখণ্ডক অতএব লিখবা, অতএব এ কোণ, আচ্ছা ওটা এক মিনিট পরে লিখি, আমি হচ্ছে আগে এর মূলটা লিখি যে এ সি ও বিসি এর সমদ্বিখণ্ডকের সমীকরণ, সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো কি হবে, প্রথম সমীকরণ, প্রথম সমীকরণ কত আছে তোমার 2x মাইনাস 3y প্লাস 9 ডিভাইডেড বাই প্রথম সমীকরণের সহগদ্বয়ের বর্গের যোগফলের বর্গমূল। তাহলে কত আসলো 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 এর উপর স্কোয়ার মানে 3 স্কোয়ার, একই কথা, ইজ ইকুয়াল টু দ্বিতীয় সমীকরণ 5x প্লাস y মাইনাস 20 ডিভাইডেড বাই রুট ওভার 5 স্কোয়ার প্লাস ওয়াই এর আগে কিছু নেই মানে অন আছে, অন স্কোয়ার, এর আগে হচ্ছে একটা প্লাস মাইনাস। ক্লিয়ার? এখন এইটা হচ্ছে তোমার একবার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, একবার স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তো এবার তোমার চাইছে কিন্তু দুইটা চাই নাই, তোমাকে বলছে সূক্ষ্মকোণটা, এখানে বলে দেয় নাই, বাট এটা বোঝাচ্ছে এটা হচ্ছে কেমন কোণ, সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক এবার কি করব, a1 a2 প্লাস b1 b2 এর মান বের করব। তো দেখো a1 a2, a1 কত, a1 হচ্ছে তোমার এই যেটা প্রথম সমীকরণে x এর সহগ 2 ইনটু a2, a2 হচ্ছে তোমার 5 প্লাস b1, b1 কত মাইনাস 3 ইনটু b2, b2 কত অন, এটার মান কত আসে 10 মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 7। ঠিক আছে, এটা কেমন চিহ্ন আছে, প্লাস 7 আসছে, প্লাস 7। তাহলে মূল সমীকরণে প্লাসটা নিলে পাবো হচ্ছে আমি স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর মূল সমীকরণে এখানে যা আসবে তার মাইনাসটা নিলে পাবো হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। অতএব তোমার লাগবে কোনটা, তোমার লাগবে সূক্ষ্মকোণ। অতএব এবার লিখবো মূলটা এ সি বি এর সমদ্বিখণ্ডক, এর সমদ্বিখণ্ডক কি আসবে এখানে করি, এত সমদ্বিখণ্ডক 2x মাইনাস 3y প্লাস 9 ডিভাইডেড বাই রুট ওভার 4 প্লাস 9, 4 প্লাস 9 মানে রুট ওভার 13 ইজ ইকুয়াল টু কোন চিহ্ন নিব এখন, আমার লাগবে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের জন্য মাইনাস নিব, প্লাস মাইনাস দুইটা নিলে কিন্তু সূক্ষ্মকোণ স্থূলকোণ দুইটাই নির্দেশ করবে, বাট তোমার কাছে একটা চাইছে, তো সূক্ষ্মকোণের জন্য বিপরীত চিহ্ন নিব, বিপরীত চিহ্ন ইনটু কত 5x প্লাস y মাইনাস 20 ডিভাইডেড বাই 25 প্লাস 1 রুট ওভার 26। এটা হচ্ছে তোমার উত্তর। এবার তুমি ক্যালকুলেট করলে বা এটা রেখে দিলে মার্কস পাবে। তো এটা তুমি চাইলে আর গুণ করে ক্যালকুলেশন করতে পারো বা এটাই রেখে দিতে পারো। তো এটা হচ্ছে তোমার সমদ্বিখণ্ডক সমীকরণ। আচ্ছা, তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর কোনো পার্ট যদি বুঝতে প্রবলেম হয় এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, ওইখানে তুমি মেসেজ দিতে পারো বা হচ্ছে কমেন্ট করতে পারো, কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে কমেন্ট করো, আমি উত্তর দিব। আচ্ছা নেক্সট, আচ্ছা এটা 3 নম্বর, এটা হচ্ছে তোমার আসছে বৃত্ত আর হচ্ছে ভেক্টর থেকে, ক নম্বর ভেক্টর, খ আর গ হচ্ছে বৃত্ত থেকে। তো আমরা এটা যদি সমাধান করি, তোমাকে হচ্ছে কতে কি বলছে দেখো, কতে বলছে এটা এবং এটা মানে দুটো ভেক্টর দিয়েছে, ভেক্টর পরস্পর লম্ব হলে এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি জানি দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল শূন্য হয়। তো তুমি লিখবা ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে, তাহলে এটা লেখার পর 2i প্লাস aj, 2i প্লাস aj প্লাস k, ক্যাপ আছে ক্যাপ দিয়ে নিও, ইনটু দ্বিতীয় ভেক্টর, দ্বিতীয় ভেক্টর কত 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, ডট গুণফল ইজ ইকুয়াল টু কত 0। ওকে, তাহলে ডট গুণফল মানে কিভাবে নির্ণয় করে, x উপাংশ দ্বয়ের মানের গুণফল, তাহলে x উপাংশ কত 2 আর হলো 4 মানে 8 প্লাস y উপাংশ দ্বয়ের মানের গুণফল, y উপাংশ কত a আর হচ্ছে মাইনাস 2, তাহলে গুণ করলে মাইনাস 2a, x উপাংশ দ্বয়ের মানের গুণফল প্লাস y উপাংশ দ্বয়ের মানের গুণফল প্লাস z উপাংশ দ্বয়ের মানের গুণফল, তাহলে 1 মাইনাস 2 মানে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তো এটাকে ক্যালকুলেট করলে মাইনাস 2a ইজ ইকুয়াল টু মাইনাস 6
এটা বসে গেলে 6 মাইনাস 6, তাহলে a ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 3, তাহলে a এর মান 3 হলে ভেক্টরদের পরস্পর লম্ব। এটা ছিল হচ্ছে তোমার ক নম্বর। আচ্ছা এখন যদি খ নির্ণয় করি, বলছে বি বিন্দু হতে, বি বিন্দু কত -5,4, বি বিন্দু হতে এইটা একটা বৃত্ত। আচ্ছা এটা কিন্তু উদ্দীপকের বৃত্ত না, এটা আলাদা একটা বৃত্ত। এত বৃত্তের অঙ্কিত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো আমরা এটা একটু দেখি, এটা একটু বুঝে করি ভালো করে। তো দেখো আমার হচ্ছে এখানে একটা বৃত্ত আছে, মনে করো এই বৃত্ত সমীকরণ তোমাকে বলে দিছে। আর একটা বিন্দু, যে কোনো জায়গায় একটা বিন্দু, মনে করো হচ্ছে বিন্দুটা আমি এখানে দিলাম, এটা হচ্ছে সেই বি বিন্দু। তোমাকে এই বৃত্ত হতে, মানে এই বি বিন্দু হতে এই বৃত্তের অঙ্কিত স্পর্শকের সমীকরণ চাইছে। তো দেখো বৃত্তের সমীকরণ কত দিয়েছে, বৃত্তের সমীকরণ হচ্ছে তোমাকে বলছে 2x² প্লাস 2y² মাইনাস 4x মাইনাস 8y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমাকে বৃত্তের সমীকরণ বলছে। আমি যদি মিলাই 2x² প্লাস 2y² মাইনাস 4x মাইনাস 8y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এটাকে একটু ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে কত আসছে, দুই দ্বারা ভাগ করি, তাহলে x² প্লাস y² মাইনাস 2x প্লাস প্লাস না মাইনাস 4y প্লাস অন ইজ ইকুয়াল টু 0। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত হইল, কেন্দ্র হচ্ছে তোমার 1,2 আর ব্যাসার্ধ কত, r ইজ ইকুয়াল টু √g² প্লাস f² মাইনাস c। তার মানে 1² প্লাস f মানে -2, -2 এর উপর স্কয়ার দিলে হচ্ছে তোমার 2 আসতেছে, মানে 4 আসতেছে। তাহলে 2² √g² প্লাস f² মাইনাস c। c এর মান কত, এখানে c এর মান হচ্ছে অন। অনেকে কিন্তু এখানে c 2 ধরছে না, তুমি আগে x এর আগে অন আনতে হবে বা y এর আগে অন আনতে হবে। তো দুই দ্বারা ভাগ করার পর এটা হচ্ছে c, তো এটার মান হচ্ছে অন। তো কত আসতেছে এখানে, এটা হচ্ছে তোমার অন কাটা, তাহলে 4 প্লাস √4 মানে হচ্ছে 2। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2। তাহলে আমরা বৃত্তের কেন্দ্র পাইছি আর হচ্ছে ব্যাসার্ধ পাইছি। কেন্দ্রের স্থানাঙ্ক কত, 1,2। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 1,2 আর ব্যাসার্ধ হচ্ছে 2। আচ্ছা এবার তোমার কাছে কি চাইছে, তোমার কাছে চাইছে হচ্ছে এই বি বিন্দুতে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। তো দেখো আমি যদি এখানে স্পর্শকটা নির্ণয় করি, দেখো বি বিন্দু থেকে এই বৃত্তকে স্পর্শ করবে, বি বিন্দু হতে বৃত্তকে স্পর্শ করবে। তো সেই স্পর্শক কেমন হয়, এখান থেকে এইটা একটা হইতে পারে, এটা স্পর্শ করে চলে গেছে, এই যে এইটা একটা স্পর্শক। আবার আরেকটা হইতে পারে হচ্ছে তোমার এরকম হইতে পারে, এরকম। তবে দুইটা স্পর্শক এখানে আসার কথা। আর বি বিন্দুটা যদি বৃত্তের মানে উপরে অবস্থিত হইতো তাহলে একটা স্পর্শক হইতো, যদি এইখানে অবস্থান করতো, এটা যদি বিবিন্দু হইতো তাহলে একটা স্পর্শক হইতো। তো আমি ধরে নিলাম বিবিন্দুটা বৃত্তের বাইরে আছে, তো দুইটা আসার কথা, দেখি কি হয়। তাহলে আমরা যে কোনো একটা নিয়ে কাজ করি, বাকিটা পরে। আমরা মনে করি এই রেখার সমীকরণ বের করবো, এই স্পর্শকের সমীকরণ। তাহলে দেখো স্পর্শক কেমন, স্পর্শক হচ্ছে একটা সরল রেখা। তো আমরা হচ্ছে সরল রেখা সমীকরণ নির্ণয় করবো। আর বিন্দু দিয়ে দিছে, বিন্দু কত -5,4। তো একটা বিন্দু দিয়ে দিলে সরল রেখা সমীকরণ আমরা কি ধরি জেনারেলি, y মাইনাস, আচ্ছা এটা খ নম্বর করতেছি, খ y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x on। তো এটা কত আসতেছে, y মাইনাস y on কত 4 ইজ ইকুয়াল টু m এর মান থাকলো x মাইনাস x on মান হচ্ছে -5, মানে -1 প্লাস 5। তো y মাইনাস 4 ইজ ইকুয়াল টু mx প্লাস 5m। তো দেখো mx মাইনাস y প্লাস 5m প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, আবার এইটাই হচ্ছে উত্তর। ক্লিয়ার? বাট এইখানে দেখো, এখানে কি তুমি এম এর মানটা জানো? এম এর মান যদি এভাবে রেখে দাও তাহলে তো মার্কস দিবে না, এম এর মান তো তুমি জানো না। সো কি করতে হবে, আমার এম কে বের করতে হবে। এম কে বের করতে পারলে আমার উত্তর শেষ, কাজ শেষ। তো দেখো আমি এই যে স্পর্শক, মানে এইটার স্পর্শকের সমীকরণ আমি নির্ণয় করে ফেলছি। এইটাই মনে করো সেই 1 নং রেখা, এটা 1 নং রেখা। এবার দেখো আমার লাগবে এম এর মান। এম এর জন্য আমি কি করতে পারি, দেখো তো স্পর্শক মানে কি, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, যে এই যে মনে করো লম্ব দূরত্ব হচ্ছে তোমার এইটুকু, এই যে লম্ব দূরত্বটা, এই লম্ব দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। আমি কি বলছি, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটা হচ্ছে মনে করো ডি। এই লম্ব দূরত্ব কি, লম্ব দূরত্ব হচ্ছে ডি। এই ডি হচ্ছে, দেখো ডি কি, বৃত্তের ব্যাসার্ধের সমান না, ডি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান। তো আমরা সেটাই করব, যে 1 নং রেখা বৃত্তের স্পর্শক হলে, লিখবা 1 নং রেখা বৃত্তের স্পর্শক হলে ডি ইজ ইকুয়াল টু আর। ক্লিয়ার? এবার আসি ডি কেমনে নির্ণয় করে, ডি কেমনে নির্ণয় করা হয়। বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব কি করতে হয়, মানে সেই বিন্দুটা, কোন একটা বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব কি করতে হয়, বিন্দুটা রেখার উপর বসাইতে হয়, ডিভাইডেড বাই √a² প্লাস b²। তো বসাও, বিন্দুটা রেখার উপর বসাও। তাহলে m বিন্দুর মান কত, x এর মান কত, এই রেখায় বসাচ্ছি, x এর মান কত এখানে অন, তাহলে m ইনটু অন মাইনাস y এর মান কত 2, y এর মান কত 2 প্লাস 5m প্লাস 4 ডিভাইডেড বাই √a² প্লাস b² মানে m² প্লাস on²। এটা ইজ ইকুয়াল টু বৃত্তের কিসের সমান, ব্যাসার্ধ সমান। ব্যাসার্ধ কত 2, আর এই দূরত্ব কি হতে হবে, মডুলাস, মানে দূরত্ব নেগেটিভ হতে পারে না, তো মডুলাস। ক্লিয়ার? তো এটা এইখান থেকে দেখো, এটা যদি আমি সমাধান করি এই পার্টটুকু, তাহলে কিন্তু আমি যদি এই রেখাটা সমাধান করি বা এই সমীকরণটাকে সমাধান করি, তাহলে কিন্তু আমার এম এর মান চলে আসবে। ক্লিয়ার? তো এম এর মান কি আসতেছে দেখো, আমি যদি হচ্ছে এখান থেকে পরের পার্টটা এখানে করতেছি এই সাইডে, তো কত আসলো, m - 2 প্লাস 5m প্লাস 4
ডিভাইডেড বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস অন মডুলাস ইজ ইকুয়াল টু 2 ক্যালকুলেট করি তাহলে 6m প্লাস 2 ডিভাইডেড বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস অন এটা ইজ ইকুয়াল টু 2 ক্লিয়ার মডুলাস আছে তো এটাকে আমরা বর্গ করি বর্গ করলে কি আসছে 6m প্লাস 2 তার উপর স্কোয়ার আর নিচে রুটে কাটা যাচ্ছে এম স্কোয়ার প্লাস অন ইজ ইকুয়াল টু 4 এরপরে সূত্র ফেলি a স্কোয়ার মানে 36m স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab মানে 6 দুগুণে 12 12 দুগুণে 24 24m প্লাস b স্কোয়ার কত 4 ইজ ইকুয়াল টু আসলে হচ্ছে তোমার 4m স্কোয়ার প্লাস 4 তো দেখো এইখান থেকে 36 মাইনাস 4 মানে হচ্ছে তোমার 32m স্কোয়ার প্লাস 24m ইজ ইকুয়াল টু 0 4 4 কাটা তো এখান থেকে দেখো আমি 8m যদি কমন নেই 8m কমন নিলে এখানে আসছে হচ্ছে 4 8 32 4m তোমার হচ্ছে প্লাস 3 24 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 এটা তো অতএব 8m ইজ ইকুয়াল টু 0 বা m ইজ ইকুয়াল টু 0 অথবা 4m প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 বা হচ্ছে তোমার কত আসতেছে m ইজ ইকুয়াল টু মাইনাস 3/4 ক্লিয়ার তো এই দুইটা মান আসলো m তাহলে একটা মান মানে m এর দুইটা মান এই সমীকরণে এক নং সমীকরণ বসাইলে আমার স্পর্শক চলে আসলো দেখো আমি বলছিলাম স্পর্শক দুইটা হওয়া পসিবল এই যে একটা তো আমি যদি বলি অতএব স্পর্শকের সমীকরণ এই বাকি পার্টটুকু এখানে করলাম অতএব স্পর্শকের সমীকরণ m এর মান যদি 0 হলে m ইজ ইকুয়াল টু 0 হলে কত আসছে তোমার মাইনাস ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 এটা হচ্ছে একটা উত্তর আর একটা হচ্ছে m ইজ ইকুয়াল টু কত হলে m ইজ ইকুয়াল টু মাইনাস 3/4 হলে তখন কি হবে মাইনাস 3/4 x মাইনাস ওয়াই প্লাস 5 ইন্টু মাইনাস 3/4 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 এটাকে ক্যালকুলেট করলে এটা আর একটা উত্তর তো তোমার হচ্ছে এখানে দুইটা উত্তর এই দুইটাই হচ্ছে আমাদের এখানে উত্তর তো আশা করি এটা বোঝা গেছে একটা উত্তর হচ্ছে এটা আর একটা উত্তর হচ্ছে তোমার এইটাকে ক্যালকুলেট করবা একটু কষ্ট করে ক্যালকুলেট করে নিবা হোপফুলি এটা ক্যালকুলেট করতে পারবা তো এটা ছিল খ নম্বর এরপরে গ তো ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই জানাবা আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা নেক্সট দেখো গ নম্বরে কি বলছে উদ্দীপকের বৃত্তটির সমীকরণ নির্ণয় করো তো উদ্দীপকের বৃত্তটা সমীকরণ নির্ণয় যদি আমরা করি গ নম্বর ধরি বৃত্তটির সমীকরণ কি হবে বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 এইটাই হচ্ছে আমার উত্তর বাট এখানে তোমার কি g f এবং c এই তিনটা আননোন রয়ে গেছে তো তোমার কাজ থাকবে g f আর c এই তিনটা আননোনের মান বের করা তো দেখো তিনটা আননোন বের করার জন্য তোমাকে তিনটা বিন্দু দিয়ে দিছে তো আমরা কি করব এই তিনটা বিন্দু দিয়ে সমীকরণটা সিদ্ধ করাবো তো তিনটা সমীকরণ পাবো ওই তিনটা সমীকরণ নিয়ে সমাধান করলেই তিনটা আননোনের মান চলে আসবে তো আমরা যদি সেটাই করি যে লিখি এক নং বৃত্তটি এ বিন্দুগামী হলে কি হবে তো প্রথমে হচ্ছে এ বিন্দু হচ্ছে তোমার এটা তাহলে 2 আর 3 2 3 তাহলে 4 প্লাস 3 স্কয়ার মানে 9 প্লাস 2 দুগুণে 4 4g প্লাস হচ্ছে 3 দুগুণে 6 6f প্লাস c ইজ ইকুয়াল টু 0 তো এটাকে ক্যালকুলেট করলে কত আসছে 4g প্লাস 6f প্লাস হচ্ছে তোমার c ইজ ইকুয়াল টু 9 13 বেশি গেল মাইনাস তাহলে মাইনাস 13 এটা হচ্ছে আমার 2 নং রেখা তাহলে এ বিন্দু দিয়ে একবার সিদ্ধ করছি এবার একবার বি বিন্দু দিয়ে তাহলে 2 নং রেখাটা হচ্ছে বি বিন্দুগামী হলে সরি 1 নং রেখাটা হচ্ছে বি বিন্দুগামী হলে এবার হচ্ছে বি বিন্দুগামী হলে বা বৃত্তটা বি বিন্দুগামী হলে কি হবে বি বিন্দু হচ্ছে -5,4 তাহলে -5 এর উপর স্কয়ার মানে 25 প্লাস 4 এর উপর স্কয়ার মানে 16 মাইনাস 5 দুগুণে 10 মাইনাস 10g প্লাস 4 দুগুণে 8f প্লাস c ইজ ইকুয়াল টু 0 তাহলে কত আসছে মাইনাস 10g প্লাস 8f প্লাস c ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস 41 25 প্লাস 16 মানে 41 মাইনাস 41 এটা হচ্ছে তোমার 3 নং সমীকরণ আরেকটা থাকলো আরেকটা হচ্ছে এটা সি বিন্দুগামী হলে এবার আসি সি বিন্দুগামী হলে সি তে কত আছে 6 মানে -6 -5 সি বিন্দুটা আছে -6, -5 তাহলে -6 এর উপর স্কয়ার মানে 36 প্লাস 25 মাইনাস 4 দুগুণে 12 জি মাইনাস 10f প্লাস সি ইজ ইকুয়াল টু 0 তো এইখান থেকে ক্যালকুলেট করলে মাইনাস 12g মাইনাস 10f প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস 41 সরি 61 25 আর 36 মাইনাস 60 অন মাইনাস 60 অন এটা হচ্ছে তোমার
4 নং সমীকরণ। তো আমি কি করব, এই 2 3 4 দেখো 3টা আননোন, 3টা সমীকরণ। এইগুলাকে এখন আমি সমাধান করব। তো এইগুলাকে সমাধান করলে আমার উত্তর চলে আসবে। তো আমরা সেই সমাধান পার্টটা এখানে করি। সমাধানটা একটু বড় হইতে পারে। আচ্ছা, যদি তুমি মানে না পারতা, লাস্ট অপশন হচ্ছে ক্যালকুলেটর সমাধান করে দিয়ে আসতা। বাট ক্যালকুলেটর সমাধান করার দরকার নেই, এটা হাতে সমাধান করতে হবে। ক্যালকুলেটর সমাধান করলে 1-2 মার্কস কাটতে পারে। তো আমরা হাতে সমাধান করি। প্রথমে কি করা যাইতে পারে দেখো, আমি যদি এই 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণটা বিয়োগ করি, মানে 2 - 3, তাহলে কি আসে দেখো, 4g প্লাস 6f প্লাস c ইজ ইকুয়াল টু -13। আর 3 নং সমীকরণ কত আছে, -10g। 3 নং সমীকরণ হচ্ছে -10g প্লাস 8f প্লাস c ইজ ইকুয়াল টু -41। বিয়োগ করবো, মানে চিহ্নের পরিবর্তন করি, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। তো আমি যদি বিয়োগটা করি তাহলে হচ্ছে তোমার কত আসতেছে, সরি, তাহলে হচ্ছে তোমার 10 আর 14g মাইনাস 2f সিসি কাটা ইজ ইকুয়াল টু 41 - 13, 41 - 13, তাহলে হচ্ছে তোমার 28। এটা হচ্ছে তোমার 5 নং সমীকরণ। না, এখান থেকে হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে কত আসতেছে, 7g মাইনাস f ইজ ইকুয়াল টু 14। এইটা হচ্ছে আমাদের 5 নং সমীকরণ। তো এরপরে কি করা যেতে পারে, আমরা হচ্ছে এখান থেকে, আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা আরো কাজ করতে পারি, এটা f এর মানটাই বের করে রাখতে পারি। f ইজ ইকুয়াল টু 14, সরি, f ইজ ইকুয়াল টু 7g মাইনাস 14। আচ্ছা, এটা 5 নম্বর। তো আমরা আরেকটা কাজ করি, আমরা হচ্ছে 3 - 4 করি, 3 - 4, তাহলে কত আসবে দেখো, -10g প্লাস 8f প্লাস c ইজ ইকুয়াল টু -41। আর 4 হচ্ছে তোমার -12g মাইনাস 10f প্লাস c ইজ ইকুয়াল টু -61। তো প্লাস মাইনাস প্লাস প্লাস, চিহ্ন পরিবর্তন করলে তো আমাদের হচ্ছে এখানে কত থাকে, 2g 8 আর হলো 10 প্লাস 18f সি কাটা ইজ ইকুয়াল টু 20। তো এখান থেকে যদি 2 কমন নিই তাহলে কত আসতেছে, 2 কমন নিলে হচ্ছে তোমার g প্লাস 9f ইজ ইকুয়াল টু 10, g প্লাস 9f ইজ ইকুয়াল টু 10। তো আমরা একটা কাজ করি, এটা হচ্ছে 6 নং সমীকরণ, যদি দেই 6, তো দেখো f এর মান কিন্তু এখানে বসাইতে পারি। তো এরপরে হচ্ছে আমরা f এর মানটা এখানে বসাই। তো আমরা এই সাইডটা মুছে দেই, পরের পার্টটা হচ্ছে এই সাইডে। তাহলে দেখো 5 ও 6 নং হতে পাই। আমরা যদি 5 ও 6 নিয়ে কাজ করি, 6 নং সমীকরণ, দেখো 6 নং সমীকরণে কিন্তু 5 এর মান বসাই দিতে পারি, তাহলে আমরা g এর মানটা পেয়ে যাব। তাহলে g প্লাস 9 ইনটু f, f এর মান কত, f এর মান হচ্ছে তোমার 7g মাইনাস 14 ইজ ইকুয়াল টু 10। ওকে, তো এইখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমি একবারে লিখে দিচ্ছি, g এর মানটা আমি যদি ভুল না করি, খুব সম্ভবত g এর মান 17 ডিভাইডেড বাই হচ্ছে 18 আসলো, 17 ডিভাইডেড বাই 8, 17 ডিভাইডেড বাই 8, এটা হচ্ছে জি এর মান। ক্লিয়ার? তো জি এর মান যদি আবার আমি হচ্ছে কোথায় 5 নং এ বসাই, জি এর মান 5 নং এ বসাও, তাহলে জি এর মান যদি 5 নং এ বসাও তাহলে এফ এর মান পেয়ে যাবা। তাহলে এখান থেকে এফ ইজ ইকুয়াল টু, একবার মান বসাবা, ক্যালকুলেট নিজে করবা, আমি এখানে ডিরেক্টলি মান লিখে দিচ্ছি, এফ ইজ ইকুয়াল টু 7/8 আসবে, 7/8 আসলো। ক্লিয়ার? তাহলে জি পাইলা, এফ পাইলা, আরেকটা হচ্ছে সি। তা সি এর মান তুমি এইখানে যে কোনো একটা সমীকরণে বসাও, তুমি হচ্ছে 3 এ বা 2 এ, 2 নং এ বসাইতে পারো বা 3 নং এ বসাইতে পারো, সব জি এফ পাই গেছো, সি এর মান লাগবে, এই দুইটার যে কোনো একটা বসাইলে তোমার সি এর মান আসবে। সি আমি ক্যালকুলেট আর করে দেখাইলাম না, সি এর মান আমি ডিরেক্টলি বলে দিচ্ছি, সি ইজ ইকুয়াল টু, ক্যালকুলেট নিজে করবা, সি ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার, আমি যদি ভুল না করি তাহলে মাইনাস 107 ডিভাইডেড বাই 4, হ্যাঁ এটাই হবে, ভুল হয় নাই, এটাই হবে। সি ইজ ইকুয়াল টু মাইনাস 107 ডিভাইডেড বাই 4। তো তুমি এখন কি করবা, এই মানগুলা দেখো, তুমি জি পাইছো, এফ পাইছো, সি পাইছো, তুমি জি, এফ এবং সি এর মান কিন্তু পেয়ে গেছো। এই যে এফ এর মান এইটা, এটা হচ্ছে তোমার জি এর মান, আর এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার সেই সি এর মান। তো এই মানটা হচ্ছে 1 নং সমীকরণে বসাবা। তাহলে 1 নং সমীকরণে আমি কি লিখছিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 জি এক্স প্লাস 2 এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো জি, এফ এবং সি এর মান বসানোর পরে যদি তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে এরকম আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 17 ডিভাইডেড বাই 4 এক্স প্লাস 7 ডিভাইডেড বাই 4 ওয়াই মাইনাস 107 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 0।
ক্লিয়ার? হ্যাঁ, 2 কাটাকাটি যাচ্ছে, ইকুয়াল টু 0। তো লসাগু যদি নেই, 4 যদি লসাগু নেই তাহলে হবে হচ্ছে 4x² প্লাস 4y² প্লাস 17x প্লাস 7y মাইনাস 107 ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে আমাদের উত্তর। তো কার কার অঙ্কটা হলো অবশ্যই জানাবা। খুব সুন্দর একটা ম্যাথ, খুব ইজি কিন্তু একটু ক্যালকুলেটিভ। আর অবশ্যই হাতে করলে বেটার, ক্যালকুলেটরে করলে হয়তো বা মার্কস কাটতে পারে। তো এটা ছিল আমাদের বৃত্ত। নেক্সট, আচ্ছা নেক্সট হচ্ছে তোমার 4 নম্বর। এটা হচ্ছে আসছে বিন্যাস সমাবেশ আর ফাংশন থেকে। তো 4-এর ক খ হচ্ছে বিন্যাস সমাবেশ। ক নম্বর কি বলছে, ডিরেক্টর শব্দটির ব্যঞ্জন বর্ণের ক্রম পরিবর্তন না করে কত রকমে সাজানো যায়। তাহলে দেখো ডিরেক্টরে কয় প্রকার বর্ণ আছে, টোটাল 2 প্রকার বর্ণ। আমি যদি বলি স্বরবর্ণ কতগুলো আছে, স্বরবর্ণ আছে হচ্ছে তোমার 3টা, আই ই ও, এই 3টা স্বরবর্ণ। আর যদি বলি ব্যঞ্জন বর্ণ কয়টা আছে, ব্যঞ্জন বর্ণ আছে হচ্ছে তোমার কি কি আছে এখানে, ব্যঞ্জন বর্ণ ডি, তারপর হচ্ছে তোমার আর, তারপরে হচ্ছে তোমার সি, টি, আর হচ্ছে আর, এই 5টা আছে। আর হচ্ছে হ্যাঁ, আর 2টা আছে, এই 5টা 1 2 3 4 5, এই 5টা। তোমাকে বলছে ব্যঞ্জন বর্ণের ক্রম পরিবর্তন না করে, মানে এই ব্যঞ্জন বর্ণটাকে তুমি ক্রম পরিবর্তন করতে পারবে না, এই ব্যঞ্জন বর্ণের ক্রম পরিবর্তন করতে পারবে না। তো দেখো যখনই বলবে ক্রম পরিবর্তন না করে, তো আমরা কি জানি, যাদের ক্রম পরিবর্তন করবা না সেইগুলাকে এক প্রকার বর্ণ বা একই রকমের বর্ণ বিবেচনা করবা। তো তুমি ব্যঞ্জন বর্ণের এই সবগুলাকে আর আলাদা কল্পনা করবা না, ব্যঞ্জন বর্ণের সবগুলাকে একই কল্পনা করবা। তো সবগুলা ব্যঞ্জন বর্ণকে তুমি ডি ধরতে পারো, ডি 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 ডি। তাহলে এবার যদি তুমি বর্ণটা লেখো বা ডিরেক্টর শব্দটা লেখো, এবার যদি শব্দটা লেখো তাহলে কি হবে, ডি 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 3 4 5, আর হচ্ছে স্বরবর্ণ কয়টা, 3টা, আই ই ও। এইটার যে বিন্যাস হবে, এইটার বিন্যাসই হবে হচ্ছে তোমার ডিরেক্টর শব্দটির ব্যঞ্জন বর্ণের ক্রম পরিবর্তন না করে বিন্যাস। আমি কি বলছি, যার ক্রম পরিবর্তন করবা না তাদের সবগুলাকে একই বর্ণ বিবেচনা করবা। তো এখানে যে ব্যঞ্জন বর্ণ ছিল, ব্যঞ্জন বর্ণ সবগুলাকে আমি ডি ধরলাম, এই ডিও ডি, এই আরও ডি, তারপরে সিও ডি, টিও ডি, এই আরও ডি। ঠিক আছে, তাহলে এরকম হবে। তাহলে এইটার বিন্যাস সংখ্যা, তাহলে আমি যদি ক নম্বর করি, এটার বিন্যাস সংখ্যা তুমি লিখবা ব্যঞ্জন বর্ণের ক্রম পরিবর্তন না করে বিন্যাস ইজ ইকুয়াল টু এটার বিন্যাস। তাহলে কি হবে, 1 2 3 4 5 6 7 8, 8টা বর্ণ আছে, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, রিপিট আছে কিনা, হ্যাঁ রিপিট আছে, কি কি ডি আছে কয়টা, 1 2 3 4 5, তারপরে 5 ফ্যাক্টোরিয়াল। আর কি কোনো রিপিট আছে, আর কোনো রিপিট নেই, মানে এইটাই উত্তর। তো এরপর খ নম্বর কি বলছে, দৃশ্যকল্প 1-এর অঙ্কগুলো দ্বারা পুনরাবৃত্তি না করে 1000-এর চেয়ে ছোট এবং 5 দ্বারা বিভাজ্য কতগুলি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায় তা নির্ণয় করো। তাহলে দেখো উদ্দীপক 1 হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত দিছে, মানে টোটাল 10টা অঙ্ক দিছে, 0 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 10টা দিছে। তো আমরা এইখানে খ নম্বরটা করি। তো দেখো তোমাকে বলছে 1000-এর ছোট, তাহলে 1000-এর ছোট কত হইতে পারে, 1 থেকে 999 পর্যন্ত হইতে পারে, এর বাইরে কি হইতে পারবে, এর বাইরে হইতে পারবে না। তাহলে 1000-এর ছোট সংখ্যা আছে 1 থেকে শুরু করে 999 পর্যন্ত। তো এর মধ্যে থেকে আমার খুঁজে বের করতে হবে কতগুলি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? তাহলে আমি একটা কাজ করি, এই যে 1 থেকে 999 এর মধ্যে হইতে পারে কি 5 হইতে পারে, আবার মনে করো হচ্ছে 15 হইতে পারে, আবার মনে করো হচ্ছে 105 হইতে পারে, এরকম। তাহলে দেখো 1 অঙ্ক বিশিষ্ট হইতে পারে, আবার 2 অঙ্ক বিশিষ্ট হইতে পারে, আবার 3 অঙ্ক বিশিষ্ট হইতে পারে। সো এটাকে আমি কি করব, ক্যাটাগরি ভাগ করব, 3টা ক্যাটাগরিতে লিখবো। 5 দ্বারা বিভাজ্য 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলো সেটা বের করব, 5 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বের করব, এবং 5 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যা বের করব। ক্লিয়ার? তো এই 3টার যোগ করা পরে হচ্ছে আমার মোট উত্তর হবে। তাহলে আমি সেটাই করি। প্রথমে লিখি 5 দ্বারা বিভাজ্য 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখবা, 5 দ্বারা বিভাজ্য 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এখানে লিখে নিবা। তো দেখো কি হইতে পারে, আমি মানে তোমার অঙ্ক একটাই থাকবে, অঙ্ক থাকবে কয়টা, একটাই, ওইটা 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে এই একটাই ঘর আছে, একটা ঘর এমন একটা অঙ্ক মানে সংখ্যা গঠন করো যেটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে এখান থেকে কোনটা বসাইতে পারবা, 0 কি বসাইতে পারবা, পারবা না। অন বসাইতে পারবা, এখানে যদি অন বসাও তাহলে সংখ্যাটা হচ্ছে অন, এটা কি 5 দ্বারা বিভাজ্য না। 2 বসাও তাহলে সংখ্যাটা হচ্ছে 2, এটা কি 5 দ্বারা বিভাজ্য না। তাহলে 1 2 বসাইতে পারবা না, শুধুমাত্র কি বসাতে পারে 5। তাহলে এখানে কয়টা সংখ্যা বসানোর তোমার অপশন আছে, এখানে শুধুমাত্র একটা সংখ্যা বসানোরই অপশন আছে। তো এখানে হচ্ছে তুমি একটা বসাইতে পারো। তাহলে 5 দ্বারা বিভাজ্য 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা হয়, 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হইতে পারে 1টি। ক্লিয়ার? 1 অঙ্ক বিশিষ্ট হচ্ছে 1টি হইতে পারে। এবার হচ্ছে 5 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে দেখো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যখন আমি লিখবো, এই যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন দেখো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যখন তুমি গঠন করবা, তার মানে তোমার এখানে অপশন আছে হচ্ছে 2টা জায়গা আছে। এখন দেখো তুমি এককের স্থানে 0 বসাইতে পারো অথবা 0 নাও বসাইতে পারো। ক্লিয়ার? তো আমরা সেই 2টা স্টেপে ভাগ করে নিব যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে, এককের স্থানে একবার 0 বসাবো, একবার হচ্ছে 0 বসাবো না। ঠিক আছে? তাহলে 2 দ্বারা বিভাজ্য। তো প্রথমে হচ্ছে এই এককের স্থানে কি বসতে পারে, এককের স্থানে বসতে পারে হচ্ছে 0 বসতে পারে, আর 5 বসতে পারে। দেখো 0 বসাইলে সেটা হচ্ছে তোমার 5 দ্বারা বিভাজ্য হইতেছে, আবার যদি 0 মানে 5 বসাও তাও 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 5 দ্বারা বিভাজ্য হওয়ার কন্ডিশন হচ্ছে এককের স্থানে 0 অথবা 5 বসবে। তাহলে আমি এখানে বললাম 0 না বসিয়ে, প্রথমে হচ্ছে এককের স্থানে আচ্ছা প্রথমে আমি 0 বসিয়ে লিখি, 0 বসিয়ে এককের স্থানে 0 বসিয়ে,
তাহলে এককের স্থানে যদি শূন্য বসাই দাও তাহলে বলো এখানে কয়টা সংখ্যা বসতে পারে? শূন্য বসতে পারে, মানে এখানে একটা সংখ্যা বসার অপশন আছে। তাহলে শূন্য বসে গেল। আর অঙ্ক আছে তোমার কাছে কয়টা? আর অঙ্ক এখন এখন এখান থেকে শূন্য বসে গেছে, আরো আছে 9টা। তাহলে এখানে 9টার যে কোনোটা বসতে পারে। তাহলে শূন্য বসিয়ে একক শূন্য বসতো, তাহলে এখানে কয়টা বসতে পারে? এখানে 9টার যে কোনোটা বসতে পারে। ক্লিয়ার? তাহলে এখানে 9টা। তাহলে শূন্য বসিয়ে কয়টা অঙ্ক গঠন করতে পারো? 9 * 1 সমান সমান 9টা। আর যদি শূন্য না বসিয়ে এককের স্থানে শূন্য লিখবা, এককের স্থানে শূন্য না বসিয়ে, শূন্য না বসিয়ে কয়টা হতে পারে? শূন্য বসবে না। তাহলে এখানে কে কোনটা কোনটা বসতে পারে? আমরা জানি 5 দ্বারা বিভাজ্য সংখ্যার জন্য এককের স্থানে হয় 5 বসবে নইলে শূন্য বসবে। বাট তুমি বলে দিছো এখানে শূন্য না বসিয়ে, তাহলে শূন্য বসাইতে পারবা না। তাহলে এখানে কয়টা সংখ্যা বসতে পারে? শুধুমাত্র 5। তাহলে এখানে একটা সংখ্যা বসতে পারে। ক্লিয়ার? তাহলে 5 বসে গেছে। তাহলে এখান থেকে আর 5 নাই, 5 নাই। তাহলে এবার অঙ্ক আছে কয়টা? এবার অঙ্ক আছে 9টা। তাহলে এই প্রথম অপশনে কয়টা বসতে পারবে? এখন দেখো তুমি যদি এখানে আবার শূন্য বসাই দাও তাহলে তার হলো না। শূন্য যদি বসাই দাও তাহলে ওইটাকে 2 দ্বারা 2 অঙ্ক বিশিষ্ট হইলো, 2 অঙ্ক বিশিষ্ট হচ্ছে না। তাহলে এখানে শূন্য বসাইতে পারবা না। তাহলে 5 অলরেডি বসে গেছে, আর এখানে শূন্য বসাইতে পারবা না। তাহলে এবার বসাইতে পারবা কয়টা? 8টা, বাকি 8টা। তাহলে এখানে বসতে পারে হচ্ছে 8টা। তাহলে কয়টা অঙ্ক গঠন হতে পারে? শূন্য না বসিয়ে অঙ্ক করতে পারে 8 * 1 সমান সমান 8টা। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট, 2 অঙ্ক বিশিষ্ট, 2 অঙ্ক বিশিষ্ট টোটাল কয়টা সংখ্যা হতে পারে? 9 + 8 মানে 5 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে পারে হচ্ছে তোমার 17টা। ক্লিয়ার? এই যে 1 অঙ্ক বিশিষ্ট হয়েছিল কয়টা? 1 অঙ্ক বিশিষ্ট হয়েছিল হচ্ছে একটা। আর 2 অঙ্ক বিশিষ্ট কয়টা হয়েছে? 2 অঙ্ক বিশিষ্ট হয়েছে 17টা। এবার আবার সেম ভাবে 5 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা গঠন হতে পারে? সেম ভাবে 3 অঙ্কের জন্য আমি স্পেস নিব। তাহলে দেখো 3 অঙ্ক যখন হবে তাহলে এখানে অপশন হচ্ছে আমার জায়গা হচ্ছে 3টা। তাহলে এখানে শূন্য বসাইতে পারে বা শূন্য নাও বসাইতে পারে। তাহলে আমি 2 ক্যাটাগরিতে ভাগ করে নিব। তো প্রথমে হচ্ছে শূন্য না বসিয়ে একবার করব, বা শূন্য বসিয়ে একবার করব, আর এরপর হচ্ছে শূন্য না বসিয়ে, মানে এককের স্থানে শূন্য বসিয়ে। এই যে এখানে শূন্য বসবে, তাহলে বলো এইখানে শূন্য যদি বসাই তাহলে এখানে শূন্যই শুধু বসতে পারবে, মানে একটা অপশন তোমার হাতে। ক্লিয়ার? তো এখানে যদি শূন্য বসে যায় তাহলে এইখানে কয়টা সংখ্যা বসতে পারে? শূন্য অলরেডি বসাই দিছো, তোমার হাতে অঙ্ক ছিল 10টা, শূন্য বসাই দিছো, আর আছে কয়টা? 9টা। তাহলে এখানে 9টা বসতে পারে। তাহলে এখানে শূন্য বসলো, এখানে 9টার যে কোনো একটা বসলো। তাহলে এখানে কয়টা বসতে পারে? এখানে বাকি 8টার যে কোনো একটা বসতে পারে। তাহলে শূন্য না বসিয়ে, বা সরি শূন্য বসিয়ে, এককের স্থানে শূন্য বসিয়ে অঙ্ক কয়টা হতে পারে? 9 * 8 * 1। তাহলে কত আসলো? 8 নং হচ্ছে তোমার 72টা অঙ্ক বসতে পারে। আর এখানে যদি শূন্য না বসিয়ে, তাহলে এখানে শূন্য বসতে পারবে না, বুঝছো? এককের স্থানে শূন্য বসবে না। তাহলে কে বসবে? 5 বসবে। তাহলে এখানে অপশন তোমার একটাই, শুধু 5ই বসাইতে পারবা, বুঝছো? এখানে 5 বসাইছো, তার মানে 5 তোমার অঙ্কগুলো থেকে 5 নাই হয়ে গেছে, এই 5 নাই আর। ক্লিয়ার? এই যে এখানে হচ্ছে তোমার 5 তুমি কেটে দিলা, 5 তোমার হাতে নাই, এই 5 নাই। তাহলে বাকি আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে। তাহলে এই জায়গায় কয়টা বসতে পারে? এইখানে কয়টা? এখানে কি শূন্য বসতে পারবে? দেখো এখানে যদি তুমি শূন্য বসাও তাহলে শূন্য বসলো, এটা তো 3 অঙ্ক বিশিষ্ট থাকতেছে না, এটা 2 অঙ্ক চলে যাচ্ছে। তো এখানে তুমি শূন্য বসাইতে পারবা না। সো 5 নাই আর শূন্য তুমি বসাইতে পারবা না। তাহলে এইখানে তুমি কয়টা অঙ্ক বসাইতে পারো? এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, বাকি 8টার যে কোনো একটা বসাইতে পারো। তাহলে এখানে বসাইতে পারো তুমি বাকি 8টা। ক্লিয়ার? এখন দেখো 8টার মধ্যে থেকে মনে করো তুমি 9 বসাই দিছো, 9 নাই। তাহলে প্রথমে বসাইছিল হচ্ছে 5, 5 নাই। আর এখন এখানে বসাই দিছো হচ্ছে 9, 9 নাই। এখন তোমার হাতে কয়টা আছে? এখন কিন্তু শূন্য আছে, শূন্য তুমি আগে উঠাই রাখছিলে, বা শূন্য তো আছে। 1 2 3 4 5 6 7 8। তাহলে এইখানে বাকি কয়টা বসতে পারে? এখানে বাকি 8টা বসতে পারে। তাহলে এককের স্থানে শূন্য না বসিয়ে সংখ্যা কয়টা হতে পারে? 8 * 8 সমান সমান 64টা, সরি 8 * 8 মানে সমান সমান 64। তাহলে আমি যদি বলি 3 অঙ্ক বিশিষ্ট মোট কতগুলি সংখ্যা হয়? 3 অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যা হতে পারে হচ্ছে তোমার 72 প্লাস, সরি এটা 64, 72 প্লাস 64। ঠিক আছে? এতগুলা। তাহলে 5 দ্বারা বিভাজ্য 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে তোমার একটা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে তোমার 17টা, 2 অঙ্ক বিশিষ্ট হচ্ছে 17টা, আর 3 অঙ্ক বিশিষ্ট হচ্ছে তোমার 72 প্লাস 64টা। তাহলে 5 দ্বারা বিভাজ্য 1000 থেকে ছোট মোট এতগুলা সংখ্যা হতে পারে। এটা ইজ ইকুয়াল টু তোমার আসবে কত? 17 প্লাস 1 প্লাস 72 প্লাস 64। তাহলে উত্তর হলো 154। তাহলে এটার উত্তর হচ্ছে 154টা। এটা 154টা উত্তর। আচ্ছা, তো তোমাদের উত্তর কত আসে অবশ্যই জানাবা, এটা কার কার হলো কমেন্ট করে জানাবা। নেক্সট, এরপরে হচ্ছে গ নম্বরে বলছে দৃশ্যকল্প 2 এ উল্লেখিত ফাংশনটির বিপরীত যোগ্যতা যাচাই পূর্বক f ইনভার্স x নির্ণয় করো, মানে বিপরীত ফাংশন নির্ণয় করতে বলছে। তো কোন ফাংশনের বিপরীত ফাংশন তখনই নির্ণয় করা যায় যদি ফাংশনটি সার্বিক ও এক এক হয়। ঠিক আছে? তো আমরা এখানে চেক করবো যে ফাংশনটা সার্বিক ও এক এক কিনা। তো আমরা চেক করি যে ফাংশনটা এক এক কিনা। ঠিক আছে? তো এক একের নিয়ম অনুযায়ী কোন একটা ফাংশন আগে আমরা যেভাবে করতাম যে ফাংশনটি এক এক কিনা যাচাই করো, তো সেই নিয়ম অনুযায়ী করবো। তো আমরা দুইটা মানে x এর ফাংশনের দুইটা উপাদান ধরবো, তো বলবো যে দুইটার জন্য আলাদা আলাদা মান পাওয়া যায়, কিন্তু লাস্টে দেখাবো না দুইটার জন্য আলাদা মান পাওয়া যায় না, একই মান পাওয়া যায়। তো অতএব ফাংশনটা এক এক। তো সেটা আমি নির্ণয় করি। ধরি কি ধরি? মানে x1 আর হচ্ছে x2, x1 x1 কমা x2 হচ্ছে দুইটা বাস্তব সংখ্যা, মানে বাস্তব সংখ্যা সেট ডোম বা ডোমেন কত? এই f, ডোম f অফ x, মানে x1 আর x2 হচ্ছে দুইটা বাস্তব সংখ্যা যেটা হচ্ছে f অফ x এর ডোমেন। তো আমি দেখাবো এই দুইটা বাস্তব, আমি প্রথমে ধরে নিব যে এই দুইটা বাস্তব সংখ্যার জন্য বা দুইটা ডোমেনের জন্য আলাদা আলাদা মানে একই তোমার কি বলে রেঞ্জ পাওয়া যাচ্ছে। তো x এর দুইটা মানের রেসপেক্টে y এর একটা মান পাওয়া যাচ্ছে। যদি সেটা সম্ভব হয় তাহলে সেটা এক এক না।
তো আমি আগে ধরে নিচ্ছি সেটা এক এক না, এটা ধরে আমি প্রমাণ করবো যেটা আসলে আমি ভুল ধরছিলাম, তাহলে ওইটা এক এক হয়ে যাবে। যেমন আমি এখানে ধরে নিই যে হচ্ছে এবং 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 হচ্ছে তোমার এফ অফ এক্স অন ইজ ইকুয়াল টু এফ অফ এক্স টু, মানে এক্স এর দুইটা আলাদা মানের রেসপেক্টে ওয়াই এর একই মান পাওয়া যাচ্ছে। তো এক্স এর দুইটা আলাদা মানের রেসপেক্টে ওয়াই এর যদি একই মান পাওয়া যায় তাহলে ওইটা কি এক এক ফাংশন? এক এক না, বাট এই অনুযায়ী আমি ধরে নিছি ফাংশনটা এক এক না। তাহলে এইটাকে আমি ধরে এবার মান বসাই, এফ অফ এক্স অন কি আসবে 4x1 - 7 ডিভাইডেড বাই 2x1 - 4 ইজ ইকুয়াল টু 4x2 - 7 ডিভাইডেড বাই 2x2 - 4। এটাকে তুমি আর গুণ করে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে লাস্টে দেখবা তোমার এরকম একটা পার্ট চলে আসবে যে হচ্ছে -2x1 ইজ ইকুয়াল টু -2x2। ক্যালকুলেশন করার পর এটা আসবে বা x1 ইজ ইকুয়াল টু x2। তার মানে আমি যে ধরছিলাম দুইটা আলাদা মানের রেসপেক্টে ওয়াই এর একই মান পাওয়া যাচ্ছে, এটা মিথ্যা কথা। আমি ধরছিলাম যেটা সেটা ভুল, মানে আমি ধরছিলাম x এর দুইটা আলাদা মানের রেসপেক্টে ওয়াই এর একই মান পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু সেটা না। এখানে x এর যে আলাদা মান ধরছিলাম ওই আলাদা মানটা কিন্তু আলাদা না, একটা। তার মানে x এর একটা মানের রেসপেক্টে ওয়াই এর একটা মানই পাওয়া যাচ্ছে। অতএব এখানে লিখে দিব অতএব ফাংশনটি কি এক এক। অতএব ফাংশনটি এক এক। তাহলে ফাংশনটা যদি এক এক হয় তাহলে তার বিপরীত ফাংশন নির্ণয় করা যায়। এখানে লিখব অতএব ফাংশনটি এক এক। তাহলে এবারে বিপরীত ফাংশন নির্ণয় করব। তো বিপরীত ফাংশনের জন্য আমরা 9 10 করে আসছি, ধরি f of x is equal to y বা x is equal to f inverse y। তো এখানে কি দিছিল, এখানে হচ্ছে তোমার f of x কত দিছিল, f of x হচ্ছে তোমার 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 ইজ ইকুয়াল টু y। এখান থেকে আমার কাজ থাকবে x এর মান বের করা, x বের করলে এটা f of y পাবো বা f ইনভার্স y পাবো। তো আর গুণ করো 2xy - 4y ইজ ইকুয়াল টু 4x - 7। তো 2xy - 4x ইজ ইকুয়াল টু 4y - 7। তো এখান থেকে কি কমন যায়, এখান থেকে যদি আমি y কমন নেই, সরি y না x কমন নিব, এখান থেকে হচ্ছে আমি x কমন নিব, x যদি কমন নেই, x কমন নিলে কি আসছে 2y - 4 ইজ ইকুয়াল টু 4y - 7। তো এখান থেকে x ইজ ইকুয়াল টু 4y - 7 ডিভাইডেড বাই 2y - 4। তাহলে x ইজ ইকুয়াল টু কত, x ইজ ইকুয়াল টু আমরা জানি f ইনভার্স y। তাহলে x এর মান বসাও, f ইনভার্স y ইজ ইকুয়াল টু 4y - 7 4y - 7 ডিভাইডেড বাই 2y - 4। অতএব f ইনভার্স x, তাহলে y এর জায়গায় x বসাই দাও, 4x - 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। তো আমাদের উত্তর আসলে হচ্ছে তোমার 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। তো এটা হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ফাংশন। তো আমাদের এই ভিডিওটা হচ্ছে অলরেডি অনেক বড় হয়ে গেছে, এটা অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। তো আমি নেক্সট পার্টটা মানে 5 থেকে 8 পর্যন্ত সলভ আমি দ্বিতীয় ভিডিওতে দিচ্ছি। তো দ্বিতীয় ভিডিও হচ্ছে তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করো, আমি যদি এখনই আপলোড দিয়ে থাকি ওইটা পেয়ে যাবে, বা আমার আপলোড দিতে 20-30 মিনিট একটু টাইম লাগতে পারে, বেশি টাইম লাগতে পারে, আমি রেকর্ড করা শুরু করতেছি। সো এটা আপাতত দেখতে থাকো, আর তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী পার্ট সাথে সাথে তুমি পেয়ে যাও। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।